আজকের ভিডিওতে দেখব আমরা সাম্প্রতিক ঘটনাবলী অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু কিছু প্রশ্নের আপনার সমাধান করব। তো এই সম্পূর্ণ এই প্র্যাকটিস সেটটি কিন্তু নেওয়া হয়েছে এ মাসের অ্যাসিভার্স থেকে, অর্থাৎ এপ্রিল মাসের অ্যাসিভার্স থেকে। এপ্রিল মাসের অ্যাসিভার্স আমার কাছে এপ্রিল মাসের 4 তারিখে এসে পৌঁছেছে। তো আমরা সেখান থেকে কিন্তু নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো সমাধান করব। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো কিন্তু আমি আজকে এইভাবে সমাধান করব, শুধু প্রশ্ন করব এবং সঙ্গে উত্তরটা বলে দেবো। কিন্তু আপনারা দেখতে থাকুন, মোট 200টা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সমাধান করব। ঠিক এরকম প্রশ্ন করে শুধু উত্তরটা দেব। এর পরের ভিডিও যখন নিয়ে আসবো তখন আপনার এই 200টা প্রশ্ন থেকে কিন্তু এমসিকিউ আকারে আপনাদের জন্য প্রশ্ন থাকবে। অর্থাৎ প্রথমে আপনারা এই 200টা প্রশ্নের শুধু উত্তরটা দেখুন, এরপরে যখন এমসিকিউ আকারে প্রশ্ন থাকবে তখন আপনি কিন্তু এমসিকিউ আকারে উত্তরটা দেবেন। তখন কিন্তু এমসিকিউ আকারে যখন প্রশ্ন নিয়ে আসবো তখন কিন্তু এই প্রশ্নতে প্রশ্ন থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অ্যাসিভার্স থেকে এই প্রশ্নগুলো কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। এটা কিন্তু এপ্রিল মাসের অ্যাসিভার্স থেকে কিন্তু আমরা আজকের প্রশ্নের সমাধান করছি। কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের প্রথম প্রশ্ন আছে, দেখুন একের দাগের প্রথম প্রশ্ন, 22 ফেব্রুয়ারি সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো? এখানে একের দাগের প্রথম প্রশ্ন আছে 22 ফেব্রুয়ারি সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ওয়ার্ল্ড থিঙ্কিং ডে, অর্থাৎ ওয়ার্ল্ড থিঙ্কিং ডে কিন্তু 22 ফেব্রুয়ারি সারা বিশ্বজুড়ে কিন্তু ওয়ার্ল্ড থিঙ্কিং ডে পালিত হলো 22 ফেব্রুয়ারি। তো আশা করি প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। দুয়ের দাগের প্রশ্ন কী আছে দেখবো। তো দুয়ের থেকে যে প্রশ্নটা এখানে আছে সেটা দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে। 19শে ফেব্রুয়ারি কোথায় বহুজাতিক নৌমহড়া মিলন 24 আয়োজিত হয়ে গেল? তো এর সঠিক উত্তর কী হবে? 19শে ফেব্রুয়ারি বহুজাতিক নৌমহড়া মিলন 24 এটা কিন্তু আয়োজিত হয়েছে বিশাখাপত্তনমে। বিশাখাপত্তনম ও অন্ধ্রপ্রদেশে। বিশাখাপত্তনম ও অন্ধ্রপ্রদেশে কিন্তু এর সঠিক উত্তর। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাবো তিনের দিকের প্রশ্নে। তিনের দিকের প্রশ্ন কী আছে দেখবো। তো তিনের থেকে যে প্রশ্নটা আছে সেটা দেখুন, সম্প্রতি প্রকাশিত ভারতের কিংবদন্তি জাভলিন থ্রোয়ের নীরাজ চোপড়া, এই নীরাজ চোপড়ার জীবনী বিষয়ক গ্রন্থ নীরাজ চোপড়া দ্য ম্যান হু মেড দিস স্টোরি কে লিখেছেন? তো এটি কে লিখেছেন? তো এটা কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী থেকে খুব সুন্দর একটি প্রশ্ন এবং নীরাজ চোপড়ার জীবনী বিষয়ক সম্পর্কে কিন্তু লিখেছেন। আর নীরাজ চোপড়া আপনারা জানেন যে জাভলিন থ্রোর কিন্তু মানে খেলোয়াড় আর কি, নীরাজ চোপড়া। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিশিষ্ট সাংবাদিক নরিস প্রীতম। বিশিষ্ট সাংবাদিক নরিস প্রীতম কিন্তু এই নীরাজ চোপড়ার জীবনী বিষয়ক গ্রন্থ লিখেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখবো। তো চারিদিকের প্রশ্ন কী আছে দেখবো। তো চারিদিকে যে প্রশ্নটা আমরা দেখবো সেটা দেখুন, এখানে প্রশ্ন আছে, চারিদিকের প্রশ্ন আছে, সম্প্রতি প্রয়াত জার্মানির বিশিষ্ট ফুটবলের নাম কি? সম্প্রতি প্রয়াত জার্মানির বিশিষ্ট ফুটবলারের নাম কি, যিনি দেশের জাতীয় দলের হয়ে মোট 86টা ম্যাচে 8টি গোল করেছেন? তো খুব নাম করা একজন ফুটবলার, এই যে যিনি কিন্তু প্রয়াত হয়েছেন, যিনি সাম্প্রতিক প্রয়াত হয়েছেন। তো এই জার্মানির ফুটবলারের নাম কি? তো এই জার্মানির ফুটবলারের নাম কিন্তু আন্দ্রিয়াস ব্রেহাম। আন্দ্রিয়াস ব্রেহাম এর সঠিক উত্তর। তো আন্দ্রিয়াস ব্রেহামের সম্পর্কে আপনারা সামান্য একটু জেনে নিন। এই আন্দ্রিয়াস ব্রেহাম ইনি কিন্তু 1960 সালে এনার জন্ম হয়। আর মৃত্যু মানে আপনি আন্দ্রিয়াস ব্রেহাম ইনি কিন্তু মারা যান এই যে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে, অর্থাৎ 2024 ফেব্রুয়ারি 20 তারিখে কিন্তু ইনি মারা যান। আর ওনার জন্ম হয় 1960 সালে। তো এনার আন্দ্রিয়াস ব্রেহাম আমরা এনার নামটা মানে ফুটবলের এনার এত জনপ্রিয় কেন? কারণ হচ্ছে ইনি 90 দশকে যখন 90 সালে যখন বিশ্বকাপ হয়, ফুটবল বিশ্বকাপ, তিনি কিন্তু জার্মানির হয়ে জার্মানির হয়ে কিন্তু 85 মিনিটের মাথায় কিন্তু পেনাল্টি মেরে একমাত্র গোলটি করেন এই আন্দ্রিয়াস ব্রেহাম। ফলে ওই জার্মানি সেই সময় বিশ্বকাপটা ওই এক গোলের জন্য, ওই আন্দ্রিয়াস ব্রেহামের সেই জয়সূচক গোলটি কিন্তু জার্মানিদের বিশ্বকাপ এনে দেয় 1990 সালে। এই জন্য কিন্তু ইনি মানে বিখ্যাত হয়ে আছেন এখনও, বিশ্বে কিন্তু বিখ্যাত হয়ে আছেন এখনও। আন্দ্রিয়াস ব্রেহাম ইনি একজন জার্মানি ফুটবলার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনি কিন্তু ফেব্রুয়ারি 2024 মারা যান। তো আন্দ্রিয়াস ব্রেহাম এই ছবিটা আমি কিন্তু পাশে দিয়ে রাখলাম। আন্দ্রিয়াস ব্রেহামের ছবি আপনারা দেখুন, ইনি কিন্তু আন্দ্রিয়াস ব্রেহাম। তো চলে যাবো পরের প্রশ্নে। পরের যে পাশের দাগের প্রশ্ন আছে, তো পাশের দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখব। পাশের দাগের প্রশ্ন আছে দেখুন, সম্প্রতি প্রকাশিত 2024 সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী ভারত কততম স্থানে রয়েছে? যে তালিকায় ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, জাপান ও সিঙ্গাপুর এই 6টি দেশ প্রথম স্থানে রয়েছে।
তো সম্প্রতি প্রকাশিত 2024 সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী ভারত কততম স্থান রয়েছে? আর এই মানে যেখানে যে যে তালিকায় কিন্তু ফ্রান্স, জার্মান, ইতালি, স্পেন, জাপান আর সিঙ্গাপুর 6টি দেশ প্রথম স্থানে রয়েছে, সেখানে আমাদের ভারত কততম স্থানে আছে? তো এটা কিন্তু সম্প্রতি প্রকাশিত হয়েছে 2024 সালে, সম্প্রতি এটা প্রকাশিত হয়েছে। তো ভারত কিন্তু 85তম স্থানে আছে, 85তম স্থানে কিন্তু ভারত আছে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 6 দাগের এই প্রশ্ন আছে, ভারত সম্প্রতি ইন্ডিয়া, ব্রাজিল এবং সাউথ আফ্রিকা ফেসিলিটি ফর পোভার্টি এ কত পরিমাণ অর্থ প্রদান করেছে? তো এর সঠিক উত্তর হবে 1 মিলিয়ন মার্কিন ডলার। আমরা চলে যাব পরের প্রশ্নে, 7 দাগের প্রশ্নে। তো 7 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, সম্প্রতি প্রয়াত বিশিষ্ট রেডিও উপস্থাপকের নাম কি? সুন্দর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বারবার করে আপনাদের বলছি যে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নটা কিন্তু আসতে পারে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে। কারণ এই রেডিও উপস্থাপকের নামটি কিন্তু খুবই জরুরি আপনাদের জন্য। ইনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তো এখানে প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিক প্রয়াত বিশিষ্ট রেডিও উপস্থাপকের নাম কি, যিনি 2009 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন এবং যিনি গীতমালা রেডিও প্রোগ্রামের জন্য জনপ্রিয় হয়েছেন? তো গীতমালা রেডিও প্রোগ্রামের জন্য জনপ্রিয় হয়ে আছেন। তো দেখুন, এই গীতমালা রেডিও প্রোগ্রাম, এই যে গীতমালা রেডিও প্রোগ্রাম, এই অনুষ্ঠানটা যে শুনেছে সে জানে যে এই যে প্রয়াত হয়েছেন ইনি কতটা ব্যক্তিত্ব, এনার মানে কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষ। তো একজন আইকন ব্যক্তি, ইনি হলেন একজন আইকন ব্যক্তি। তার নাম কি? তা রেডিও উপস্থাপকের নাম কিন্তু আমিন সাহানি এর সঠিক উত্তর। তো আমিন সাহানির ছবি আমি এই পাশে দিয়ে দিলাম, এখানে আমিন সাহানির ছবি দিয়ে দিলাম। তো আমিন সাহানি কে ছিলেন? তো একজন কিন্তু রেডিও উপস্থাপক ছিলেন আমিন সাহানি, কিন্তু ইনি কিন্তু প্রথম রেডিও উপস্থাপক যিনি সবচেয়ে বেশি প্রোগ্রাম করেছেন। আর সম্ভবত এই যে গীতমালা, এটা সম্ভবত, আমি অতটা আমার আইডিয়া নেই, তবুও আমি একটু বলে রাখি, 40 থেকে 42 বছর পর্যন্ত এই গীতমালা প্রোগ্রামটা কিন্তু মানে সবার কাছে জনপ্রিয় হয়ে আছে, আর তিনি কিন্তু সেটা প্রচার করেছিলেন। আর ইনি কিন্তু হিন্দিতে প্রচার করতেন, কিন্তু ইনি হিন্দি অত জানতেন না, কিন্তু পরে কিন্তু হিন্দি শিখেছিলেন। ইনি একজন মহারাষ্ট্র মুম্বাইবাসী। হিন্দি ভাষা ছাড়া অন্যান্য ভাষা, ইংরেজি ভাষা এসব জানতেন, কিন্তু হিন্দি কম জানতেন, পরে কিন্তু হিন্দি শিখেছিলেন। আর ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে ভাইও আর বেহেনো, এই যে এই দুটো কথা বলবে, তো যারা শুনেছেন আমিন সাহানির কথা তারা ভুলতে পারবেন না। আর যারা কিন্তু এই প্রোগ্রাম শুনেছেন, যারা এই প্রোগ্রাম শুনেছিল বা এখনও যারা প্রোগ্রাম শুনেছেন বা প্রোগ্রাম বিষয়ে জানেন, তারা কিন্তু এই আমিন সাহানির কথা ভুলতে পারবে না, কারণ ওনার যে কণ্ঠ, সেই কণ্ঠটা সত্যিই অনবদ্য একটা কণ্ঠ। তো ওনার ব্যক্তিত্ব খুবই মানে উনি খুবই বড় মাপের একজন ব্যক্তি। ওনার ইনি প্রয়াত হয়েছেন 2024 সালের 20 ফেব্রুয়ারি, আর ওনার কিন্তু জন্ম হয়েছিল 1930 সালে। তো ইনি কিন্তু এই 90 বছর বেঁচে ছিলেন। তো 90 বছর মতো বেঁচে ছিলেন এই আমিন সাহানি। তো আমিন সাহানির যে রেডিও প্রোগ্রাম, সেটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনার শুনলে কিন্তু আপনার সত্যিই আপনার খুব ভালো লাগবে। তো এই ভাইও আর বেহেনো এই শব্দ দুটো এখনও কানে বাজে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমিন সাহানি কত বড় মাপের একজন ব্যক্তি। তো আমি কতটা বোঝাতে পারলাম তো আমি বলতে পারবো না, তবে আপনারা অবশ্যই আমিন সাহানি এই কথাটা যেন মনে রাখবেন, কারণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমিন সাহানি খুবই গুরুত্বপূর্ণ। চলে যাবো আমরা পরের প্রশ্নে। প্রশ্ন আছে 8 দাগের প্রশ্ন, সম্প্রতি কোন বিশিষ্ট মহিলা অধ্যাপিকা প্রথম মহিলা হিসেবে জিডি ব্রেলা অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক রিসার্চ এ ভূষিত হয়েছেন? তো এনার নাম কি? এই অধ্যাপিকার নাম কি? তো ইনি হলেন অদিতি সেনদে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 9 দাগের প্রশ্নে। 9 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, সম্প্রতি কে ইন্দোনেশিয়ার 8ম প্রেসিডেন্ট হিসেবে এই পদে পূর্ববর্তী পদাধিকারী জোকো উইদোদোর স্থলাভিষিক্ত হলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পিএস জোজো হাদিকুসুমো। তো আমরা চলে যাবো 10 দাগের প্রশ্নে। 10 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, সম্প্রতি কে কোটাক মহিন্দ্রা ব্যাংকের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন?
যিনি এই পদে নিযুক্ত হওয়ার পূর্বে ওই সংস্থার কনজিউমার ব্যাংক ওই সংস্থার কনজিউমার ব্যাংকিং বিষয়ক প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত ছিলেন। তো এখানে 10 দাগের সঠিক উত্তর হবে কেডিএস মুনিয়ান। কেডিএস মুনিয়ান এর সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। 11 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, 11 দাগের প্রশ্ন আছে 17 থেকে 19 ফেব্রুয়ারি ইরানের তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতগুলি মেডেল জয়লাভ করেছে? তো এর সঠিক উত্তর হবে 4টি। 4টির মধ্যে সোনা 3টি আর রূপো 1টি। 4টি এর সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের যে প্রশ্নটা আছে 12 দাগের প্রশ্ন আছে দেখুন, সম্প্রতি ভারতের কোন বিশিষ্ট রাজনীতিবিদ ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান চ্যাভেলিয়ার ডিলা লিজিয়ানি ডি অনার এ ভূষিত হয়েছেন? তো এর সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে শশী থারুর। শশী থারুর। তো শশী থারুর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা হচ্ছে শশী থারুরের ছবি। শশী থারুর ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক কূটনীতিবিদ, যিনি 2009 সাল থেকে ভারতের কেরল রাজ্যের লোকসভা সংসদের সদস্য। তো এই যে শশী থারুরের জন্ম কিন্তু 9 মার্চ 1956 সালে। আর এনার কিন্তু জন্ম হয় লন্ডন, ইংল্যান্ডে। আর এনার জাতীয়তা অর্থাৎ তিনি একজন ভারতীয়। আর রাজনৈতিক দল কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস। আর জীবিকা হিসেবে ইনি কিন্তু একজন লেখক, আবার কূটনীতিকবিদ এবং রাজনীতিকবিদ। পাশাপাশি এটা মনে রাখবেন 2006 সালে জাতিসংঘের মহাসচিব পদের জন্য থারুরের নাম প্রস্তাব করে ভারত। তবে মহাসচিব নির্বাচিত হন বান কি মুন এবং শশী থারুর কিন্তু সেই নির্বাচনে শশী থারুর দ্বিতীয় স্থান হন। ছোট্ট ইনফরমেশন, যদি আপনাদের ভালো লাগে শশী থারুর সম্পর্কে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তো এর সঠিক উত্তর হচ্ছে শশী থারুর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 13 থেকে যে প্রশ্নটা আছে দেখব, নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যৌথভাবে কোথায় শান্তি স্থাপন বিষয়ক যৌথ সামরিক মহড়া শান্তি প্রেয়াস ভি এর আয়োজন করেছিল? শান্তি প্রেয়াস 5 এর আয়োজন করেছিল। তো এর সঠিক উত্তর হবে কি পাঁচখাল, নেপাল। পাঁচখাল নেপালে কিন্তু পাঁচখাল নেপালের সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 14 দাগের প্রশ্ন দেখব। 14 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, 14 দাগের প্রশ্ন আছে সম্প্রতি প্রয়াত ভারতের বিশিষ্ট আইনজীবীর নাম কি, যিনি 1991 সালে পদ্মভূষণ, 2007 সালে পদ্ম বিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন? তো এর সঠিক উত্তর হচ্ছে ফলি সাম নরিমান। ফলি সাম নরিমান কিন্তু এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 15 দাগের প্রশ্নে। 15 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, সম্প্রতি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 119তম সদস্য হিসেবে কোন দেশ অন্তর্ভুক্ত হয়েছেন? সুন্দর একটি প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে মাল্টা। আমরা চলে যাবো 16 দাগের প্রশ্নে। 16 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে, 21শে ফেব্রুয়ারি সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হলো? তো এর সঠিক উত্তর হবে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আমরা চলে যাবো 17 দাগের প্রশ্নে। 17 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, 12 থেকে 14 ফেব্রুয়ারি কোথায় 11তম ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হয়ে গেল, যার এবারের থিম হলো শিপিং ফিউচার গভর্নমেন্টস? তো 17 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 12 থেকে 14 ফেব্রুয়ারি কোথায় 11তম ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হয়ে গেল? তো এর সঠিক উত্তর হবে দুবাইয়ের সংযুক্ত আরব আমিরশাহী। চলে যাবো আমরা পরের প্রশ্নে। 18 দাগের প্রশ্ন আছে দেখুন, প্রশ্ন আছে উত্তর পূর্ব ভারতের প্রথম কোন রাজ্য সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা প্রদান করার জন্য সিএম জান আরোগ্য যোজনা চালু করা হয়েছে? তো এর সঠিক উত্তর হবে ত্রিপুরা। চলে যাবো আমরা 19 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন, 24শে ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে কোন দিবস পালিত হয়ে গেল? 24শে ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে কোন দিবস পালিত হয়ে গেল? তো এর সঠিক উত্তর হচ্ছে সেন্ট্রাল এক্সাইজ ডে। সেন্ট্রাল এক্সাইজ ডে। আমরা চলে যাবো 20 দাগের প্রশ্নে। 20 দাগের প্রশ্ন আছে দেখুন, সম্প্রতি প্রয়াত মহারাষ্ট্র তথা সর্বভারতীয় স্তরের বিশিষ্ট রাজনীতিবিদের নাম কি, যিনি 1995 থেকে 1999 সাল পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে মনোহর যোশী। মনোহর যোশী এর সঠিক উত্তর। তো আমরা চলে যাব 22 দাগের এই প্রশ্নে। 22 দাগের প্রশ্ন আছে দেখুন, সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নিয়োগ সংক্রান্ত কমিটি কাকে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নন অফিসিয়াল ডিরেক্টর এবং নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করার সুপারিশ করেছে?
তো এর সঠিক উত্তর হবে শ্রীনিবাসন শ্রীধর। চলে যাবো আমরা 23 দাগের প্রশ্নে। 23 দাগের প্রশ্ন আছে দেখুন, 22 থেকে 25 ফেব্রুয়ারি কোথায় ভারত শ্রীলঙ্কা ও মালদ্বীপের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে যৌথ উপকূলরক্ষী মহড়া দোস্তি 16 আয়োজিত হয়ে গেল? তো এর সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে কিন্তু মালে বা মালদ্বীপে। চলে যাবো আমরা 24 দাগের প্রশ্নে। 24 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখব, সম্প্রতি কে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে কি ওয়েন কাই ঝাং। ওয়েন কাই ঝাং। দেখবো আমরা 27 দাগের এই প্রশ্ন। 27 দাগের প্রশ্ন আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট অফ যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন? সুন্দর একটি প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে যোগার জন্য নরেন্দ্র মোদী একটা যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট অফ যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোথায় নরেন্দ্র মোদী এটা কোথায় উদ্বোধন করেছেন? তো এটার সঠিক উত্তর হবে হরিয়ানায়। হরিয়ানার কোথায়? হরিয়ানার দেবেরখানা। তো 27 দাগের সঠিক উত্তর হরিয়ানায়, আর হরিয়ানার দেবেরখানায়। তো আমরা চলে যাবো 28 দাগের প্রশ্নে। 28 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখবো। 28 দাগের প্রশ্ন আছে দেখুন, সম্প্রতি কে তুভালুর প্রধানমন্ত্রী হিসাবে এই পদে পূর্ববর্তী পদাধিকার কৌশিয়া নাটনোর স্থলাভিষিক্ত হলেন? তো এর সঠিক উত্তর হবে ফেলেটি পেনিটালা তেও। চলে যাবো 29 দাগের প্রশ্নে। 29 দাগের একটা প্রশ্ন আছে দেখুন, সুন্দর একটি প্রশ্ন। সম্প্রতি কে ভারতের ভিজিল্যান্স কমিশনার হিসেবে নিযুক্ত হলেন, যিনি এই পদে নিযুক্ত হওয়ার পূর্বে ব্যাংক অফ মহারাষ্ট্রের এমডি এবং সিও হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন? তো এর সঠিক উত্তর হবে এস রাজীব। আমরা চলে যাব 30 দাগের প্রশ্নে। 30 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, কত সুন্দর একটি প্রশ্ন আছে। সম্প্রতি কে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এর চেয়ারম্যান হিসেবে এই পদে পূর্ববর্তী পদাধিকার ডিসি ডিফেন্সের স্থলাভিষিক্ত হলেন? তো এর সঠিক উত্তর হবে সমীর শাহ। চলে যাবো আমরা 31 দাগের প্রশ্নে। 31 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, 20 থেকে 25 ফেব্রুয়ারি থাইল্যান্ডে অনুষ্ঠিত 2024 সালের বিডব্লিউএ প্যারা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড কাপে ভারতীয় খেলোয়াড়রা মোট কতগুলি মেডেল জয়লাভ করেছেন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 18টি মেডেল জয়লাভ করেছেন। তার মধ্যে সোনা আছে কটা? 3টি, রূপো আছে 4টি, আর ব্রোঞ্জ আছে কিন্তু 11টা। তো এই 18টি কিন্তু মেডেল জয়লাভ করেছেন। আমরা চলে যাবো 32 দাগের প্রশ্নে। 32 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখবো, সম্প্রতি প্রয়াত বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র নির্মাতার নাম কি, যিনি 1973, 84, 91 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভূষিত হয়েছেন? তিনি কিন্তু সম্প্রতি প্রয়াত হয়েছেন। তো এনার নাম হচ্ছে কুমার সাহানি। কুমার সাহানি এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 33 দাগের এই প্রশ্নে। 33 দাগের প্রশ্ন আছে দেখুন, আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস সম্প্রতি কোথায় ভারতের প্রথম বেসরকারি অ্যামিউনিশন মিসাইল ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্স তৈরি করেছে? তো এর সঠিক উত্তর হবে কানপুর, উত্তরপ্রদেশ। চলে যাবো আমরা 34 দাগের প্রশ্নে। 34 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, 28 ফেব্রুয়ারি সারা দেশ জুড়ে কোন দিবস পালিত হয়ে গেল, যার এবছর থিম হলো ইন্ডিজিনিয়াস টেকনোলজিস ফর বিকশিত ভারত? তো এর সঠিক উত্তর হবে ন্যাশনাল সায়েন্স ডে। 28 ফেব্রুয়ারি কিন্তু ন্যাশনাল সায়েন্স ডে পালিত হয়ে গেল। আমরা চলে যাবো 35 দাগের প্রশ্নে। 35 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, 35 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি প্রয়াত বিশিষ্ট সঙ্গীত শিল্পীর নাম কি, যিনি 2006 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন? সম্প্রতি প্রয়াত হয়েছেন কিন্তু 2006 সালে কিন্তু পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন সঙ্গীত শিল্পী। ওনার নাম কি? ওনার নাম হচ্ছেন, সঙ্গীত শিল্পীর নাম হচ্ছে পঙ্কজ কেশুভাই উদাস। পঙ্কজ কেশুভাই উদাস কিন্তু এর সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। তো এবার আমরা দেখবো 36 দাগের এই প্রশ্নটি। প্রশ্ন আছে, সম্প্রতি কোন পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থা অনলাইন পেমেন্ট এগ্রিগেটর হিসেবে পরিষেবা প্রদানের জন্য আরবিআই এর কাছ থেকে চূড়ান্ত লাইসেন্স লাভ করেছে? তো এটা কিন্তু খুব সুন্দর একটি প্রশ্ন, আর এই প্রশ্নটা কিন্তু আপনার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনি অবশ্যই জানেন এর উত্তরটা, তবু আবার একবার দেখে নিন উত্তরটা কী হবে। অ্যামাজন পে। অ্যামাজন পে প্রাইভেট লিমিটেড। অ্যামাজন পে প্রাইভেট লিমিটেড কিন্তু এর সঠিক উত্তর। চলে যাবো 37 দাগের প্রশ্নে। 37 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, আইসিআইসিআই ব্যাংক সম্প্রতি কোন সংস্থার 1.41% শেয়ার অধিগ্রহণ করেছে, যার ফলে আইসিআইসিআই লোম্বার্ড উক্ত সংস্থায় তাদের শেয়ারের পরিমাণ দাঁড়ালো 49.32%। তো এর সঠিক উত্তর হবে আইসিআইসিআই লোম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। আইসিআইসিআই লোম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি।
আইসিআইসিআই লোম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। তো এই ছিল 37টা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আমরা কিন্তু এই যে কারেন্ট অ্যাফেয়ার্স করছি এটা কিন্তু এপ্রিল মাসের রাশিবাস থেকে কিন্তু আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু করছি। আমরা কিন্তু শুধু প্রশ্ন এবং উত্তর করছি। আগে আপনাদের এগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করাচ্ছি শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর দিয়ে। এরপরে যখন আমরা 200টা প্রশ্ন সম্পূর্ণ হবে, এরকমভাবে 200টা প্রশ্ন সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু এমসিকিউ আকারের প্রশ্নগুলো নিয়ে আসবো। তো দেখতে থাকুন, আমরা কিন্তু এপ্রিল মাসের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এসসিভার্স থেকে নিয়মিত প্র্যাকটিস করাচ্ছি। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয় পরের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। ধন্যবাদ, আপনাদের শুভ হোক।